সাল 1855। সেই সময় হুগলি নদীর দুপারে জাঁকিয়ে বসেছে ইংরেজদের বাণিজ্য। নদীর দুপাশে নতুন নতুন কলকারখানা গড়ে উঠেছে। বাড়তি ব্যবসার কারণে হুগলি নদীর ওপর কলকাতা ও হাওড়া শহরকে যোগাযোগ স্থাপনের জন্য একটা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। আলোচনা করে ঠিক হয় সেতু নির্মাণের সব রকম দায়িত্ব সরাসরি সরকারের হাতে থাকবে না, যার কারণে তৈরি করা হয় একটি ট্রাস্ট। এই ট্রাস্টের অধীনে 1870 সালে বিখ্যাত ইঞ্জিনিয়ার স্যার ব্রডলেসলির নকশায় 1528 ফুট লম্বা এবং 62 ফুট চওড়া পল্টন ব্রিজ তৈরির কাজ শুরু হয়। 1874 সালে এই পল্টন ব্রিজ তৈরির কাজ শেষ হয়, কিন্তু সেই বছর ভয়ঙ্কর ঝড় এসে বৃষ্টির বেশ কিছু জায়গায় অনেক ক্ষতি করে। এছাড়া এই ভাসমান সেতুটির সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় জাহাজ ও স্টিমার যাতায়াতের ব্যবস্থা, কারণ জাহাজ ও স্টিমার গেলে বৃষ্টির মাঝখান দিয়ে খুলে দেওয়া হতো। দীর্ঘ সময় বৃষ্টি বন্ধ থাকার ফলে সৃষ্টি হতে লাগলো প্রচন্ড যানজট। ফলে পুনরায় নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে ব্রিটিশ সরকার। নমস্কার বন্ধুরা, 10 স্টোরিতে তোমাদের স্বাগতম। নানা রকম বাধা বিপত্তির পর অবশেষে 1906 সালে ইংরেজ সরকার তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেল ইঞ্জিনিয়ার আর.এস. হাইট, ইঞ্জিনিয়ার জর্জ কট এবং কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার ডব্লিউ.বি. ম্যাকেব এদের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। তখনকার অবস্থা বিশ্লেষণ করে প্রথমেই নবগঠিত কমিটি নদীর ওপর ভাসমান সেতুর বদলে একটি ক্যান্টিলিভার ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয়। সে সময় গোটা বিশ্বে ক্যান্টিলিভার ব্রিজের সংখ্যা ছিল মাত্র 3টি, যার মধ্যে ক্যান্টিলিভার প্রযুক্তিতে তৈরি কানাডার সেতু ভেঙে পড়ায় লেসলি সাহেব সহ অনেক ইঞ্জিনিয়ারদের ক্যান্টিলিভার সেতু তৈরিতে মত ছিল না। তাছাড়া তখনকার দিনে সড়ক ব্যবস্থার চেয়ে বন্দরের গুরুত্ব ছিল অনেক বেশি, ফলে বন্দরের কাছে গাড়ি চলাচলের থেকে জাহাজ চলাচল ছিল বেশি গুরুত্বপূর্ণ। তাই ক্যান্টিলিভার সেতু থেকে ভাসমান সেতু তৈরি করার পাল্লা বেশি ভারী ছিল, ফলে হাওড়া ব্রিজ তৈরির প্রস্তাব প্রথম দিকে থমকে যায়। ইতিমধ্যে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের কবলে পড়ে এদেশের আমদানি কম হয়, ফলে দেশের অর্থনীতির ওপর চাপ পড়ে। তার কারণে নতুন কোনো কাজের জন্য ব্রিটিশ প্রশাসন অর্থ খরচ করতে রাজি হননি। প্রথম বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পর আবার হাওড়া ব্রিজ তৈরির কথা মাথায় আসে। ব্রিটিশ প্রশাসন তখন মার্তিন অ্যান্ড কোম্পানির মালিক রাজেন্দ্রনাথ মুখার্জিকে সঙ্গে নিয়ে নতুন কমিটি গঠন করে। কমিটির অন্যতম সদস্য ছিলেন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন্ট হিন্ডলে, জে ম্যাগলাসন এবং ইঞ্জিনিয়ার বেসিল মট। ইঞ্জিনিয়ার বেসিল মট প্রথমে সিঙ্গেল ব্রিজ তৈরির প্রস্তাব দেন। 1905 সালে আর.এন. মুখার্জি কমিটি চূড়ান্ত রিপোর্ট পেশ করে, যাতে মূলত ক্যান্টিলিভার সেতু তৈরির সুপারিশ করা হয়। ঠিক হয় এমন প্রযুক্তি ব্যবহৃত হবে যাতে সেতুর নিচ দিয়ে অনায়াসে জাহাজ ও স্টিমার যাতায়াত করতে পারে। 1926 সালে নিউ হাওড়া ব্রিজের নকশা পাস হয়। 1930 সালের 15ই মার্চ ব্রিটিশ সরকার হাওড়া ব্রিজ তৈরির নির্দেশ দেন। সেই মতো 1934 সালে 705 মিটার দীর্ঘ হাওড়া ব্রিজ তৈরির কাজ শুরু হয়। সেই সময় বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু তৈরি করেছিলেন রেন্ডল পামার ও ট্র্যাটন। রেন্ডল পামার ও ট্র্যাটন ইস্ট ইন্ডিয়া রেল কোম্পানির তত্ত্বাবধানে প্রায় 25 মিলিয়ন অর্থ বিনিয়োগে এই সেতু নির্মাণের কাজ শুরু করেন। সেতুটি তৈরিতে 26,500 টন স্টিল ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে 23,000 টন স্টিল সরবরাহ করে টাটা স্টিল। কোনো নাট বল্টু ছাড়া কেবলমাত্র ওয়েল্ডিং এর মাধ্যমে তৈরি হাওড়া ব্রিজের উপর দিয়ে বর্তমানে প্রায় 3 লক্ষ গাড়ি ও প্রায় 4.5 লক্ষ পথযাত্রী যাতায়াত করে। 1965 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে হাওড়া ব্রিজের নতুন নামকরণ হয় রবীন্দ্র সেতু। গেটওয়ে টু কলকাতা হিসেবে পরিচিত হাওড়া ব্রিজ 1943 সালের ফেব্রুয়ারি মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, যার প্রথম যান ছিল কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। দেশে বিদেশে হাওড়া ব্রিজের খ্যাতি এমন যে কলকাতায় আসলে এই হাওড়া ব্রিজ দর্শন না করে কেউ ফিরতে চায় না। বর্তমানে কলকাতা পোর্ট ট্রাস্টের তত্ত্বাবধানে থাকা রবীন্দ্র সেতু এমনভাবেই যুগ যুগ ধরে অসংখ্য মানুষের যাত্রার সাক্ষী হয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। নমস্কার।